আশা করি তোমরা শুনতে পাচ্ছ এবং আশা করি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আরো আশা করি যে এই যে স্ক্রিনের ওপার থেকে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে নিরুপায়ভাবে, এর খুব দ্রুত অবসান হবে এবং তোমাদের সঙ্গে যেরকম রোজকার দেখা হয় ক্লাসরুমে, করিডোরে, ক্যাম্পাসে, নেপালের চায়ের দোকানে, তেমনি করে তোমাদের সঙ্গে শিগগিরই দেখা হবে। স্বাভাবিক জীবনে আমরা সবাই শিগগিরই ফিরতে পারবো, আমরা সবাই তার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো যে এভাবে বসে বলতে আমি খানিকটা অস্বাচ্ছন্দ্য বোধ করি। দাঁড়িয়ে দাঁড়িয়েই খানিকটা পড়ানো আমার অভ্যাস। তার উপরে আবার এরকম ক্যামেরার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কথা বলে যাওয়া, এ একেবারে অস্বস্তির, যাকে বলে হদ্দমুদ্দ। কিন্তু করোনা আমাদের অনেক কিছু নতুন জিনিস শেখাচ্ছে, আমাদের শিখে নিতে হচ্ছে, অভ্যাস বদল করে নিতে হচ্ছে। সেরকম ভাবেই ক্যামেরার সামনেই খানিকক্ষণ দেখা যাক কথা বলতে পারি কিনা, নার্ভাস না হয়ে, যদিও খানিকটা নার্ভাস তো হয়েই আছি এভাবে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তার একটা শিরোনাম যে আমি দিয়েছি, আমি নিজেই দিয়েছি, সেটা হচ্ছে গোমূত্র অথবা ভ্যাকসিন। কিন্তু তোমরা বুঝতেই পারছো যে ওই বিশেষ দুটো বস্তু নিয়ে আমার ঠিক কথা বলার এখানে উদ্দেশ্য নয়, আমার সে যোগ্যতাও নেই। আমি গোমূত্রের কেমিক্যাল কম্পোজিশন জানি না, আর ভ্যাকসিন নিয়ে কথা বলবো, আমি কোনো ডাক্তার নই যে ভ্যাকসিন নিয়ে বড় বড় কথা বলবো। আমি যে বিষয়টা আসলে বলতে চাই সেটাও তোমরা খানিকটা আন্দাজ করতে পারছো যে স্বাধীনতার 70 বছরেরও বেশি পেরিয়ে গেছে এই ভারতবর্ষের, কিন্তু আজও কেন, দেখো শিক্ষা ব্যবস্থা যে ছড়িয়ে পড়েনি তা নয়, আমাদের বুনিয়াদী শিক্ষা বলো, উচ্চ শিক্ষা বলো, তার একটা প্রসার ঘটেছে এই 70 বছরে, কিন্তু তা সত্ত্বেও কেন যাকে আমরা কুসংস্কার বলি, যাকে আমরা বুদ্ধির জড়ত্ব বলি, যাকে আমরা অন্ধত্ব বলি, চেতনার অন্ধত্ব, যাই বলো না কেন, যেভাবেই বলো না কেন, সেই জিনিসগুলো সমাজের যে গভীরতর অংশ, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, সেই গভীরতর অংশ থেকে কেন সেগুলোকে দূরীভূত করা গেল না, সেটা নিয়ে আমার সামান্য যা বক্তব্য সেটা তোমাদের সামনে বলবো। দেখো এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় থেকে এই প্রশ্নটা আরো বেশি করে উঠে আসে। তোমরা ঠিক আজকে দাঁড়িয়ে, এপ্রিল মাসের ধরো শেষ দিক, আজকে দাঁড়িয়ে কেউ আর বলছেন না কথাটা, কিন্তু এটা তোমরা সকলেই জানো যে 1 মাস আগেও অনেকে বলছিলেন যে গোমূত্র খেলে সত্যি সত্যি ভাইরাস ইনফেক্টেড হবে না, বলছিলেন তো। কেউ কেউ তো বলছিলেন যে কালো জিরে খেতে সমস্ত রোগ সেরে যায়, অতএব চিন্তা নেই, বলছিলেন তো। কেউ কেউ বলছিলেন যে যেহেতু আমি অমুক মন্দিরে জাগ্রত দেবতার সামনে নিয়মিত পুজো দিই, তাই এই রোগ আমার রোগ নয়, আমার হবে না। আবার অন্যদিকে কেউ কেউ বলছিলেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের এই রোগ স্পর্শ করতে পারবে না। সকলেই আমরা জানি, চতুর্দিকে দেখছিলাম এই বলাবলিগুলো। যারা বলছিলেন তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, শিক্ষিত মানুষ, প্রভাবশালী মানুষ, তারাই 1 মাস আগে এরকম কথা বলছিলেন তো। এখন দেখো, আমি ঈশ্বর আছে কি নেই এই প্রশ্ন নিয়ে আজকে কথা বলতে আসিনি, সেটা একটা অন্য তর্ক, অন্য দিনের তর্ক। কিন্তু প্রশ্নটা ঈশ্বর বা নিরীশ্বরত্বের নয়, প্রশ্নটা হচ্ছে কাণ্ডজ্ঞানের। এই কথাগুলো বলতে গেলে, এই কথাগুলোর প্রেক্ষিতে একটা অবস্থান নিতে গেলে যে কাণ্ডজ্ঞানটুকু লাগে মাত্র, সেইটুকু পর্যন্ত কেন একটা দেশের বড় পরিসর থেকে উধাও হয়ে যায়, কি কারণে যায়, এইটা নিয়ে কথা বলাটা খুব জরুরি, মাঝে মাঝে জরুরি। বিশেষ করে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন তো জরুরি বটেই। সাধারণভাবে যাকে যুক্তিবাদ বলে, রেশনালিটি বলে, সেটা একটু বড় পরিসর। আমি আজকে যে শব্দটায় পৌঁছতে চাই
সেই শব্দটা হচ্ছে বিজ্ঞান চেতনা। এই পার্টিকুলার শব্দটা আমি পৌঁছতে চাই। কেন এই শব্দটাই, আমি সেটা ব্যাখ্যা করবার চেষ্টা করব। আমি যতক্ষণ কথা বলবো জানি না কখন গিয়ে কথা শেষ হবে। কাকে বিজ্ঞান চেতনা বলছি, বিজ্ঞান মনস্কতা কাকে বলছি, সেইটাই আমি তোমাদের একটু ব্যাখ্যা করবার চেষ্টা করব, এবং কেন এই সময় দাঁড়িয়ে কথাগুলো জরুরি হয়ে ওঠে সেটাও আমি নিশ্চয়ই তোমাদের খানিকটা নিজের মতো করে বোঝাবার চেষ্টা করব। দেখো, আমরা যখন বিজ্ঞানের কথা বলি, আমরা যখন ছোটবেলায় বিজ্ঞান পড়েছিলাম অল্প বিস্তর, খুব সামান্য, তখন বিজ্ঞান পড়া বলতে কি বোঝায় সেটা আমরা একটা বিশেষ প্যাটার্নে সেটাকে জেনেছিলাম। আমি অন্তত আমার ছোটবেলাকার কথা বলতে পারি। ধরো, তুমি বাংলা রচনা যখন ছোটবেলায় লিখতে, সে তুমি বাংলা তোমার প্রথম ভাষাই হোক কি দ্বিতীয় ভাষাই হোক, বাংলা রচনা যখন তুমি ছোটবেলায় লিখতে, দেখবে এই সংক্রান্ত ঠিক 3টে রচনা তুমি লিখতে। 1 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আর 3 নম্বর হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। খেয়াল করে দেখো, তোমরা যদি একটু মন দিয়ে 3টে রচনাকে আরেকবার একটু দেখো, তাহলে বুঝবে যে আন্ডারলাইন যাকে বলে, যেন একটা তার ভিতরে ফল্গু ধারায় একটা ঋণাত্মক বিজ্ঞান সম্পর্কে, এক ধরনের ঋণাত্মক, যে ওটা কোনো বড় দর্শন নয়, ওর মধ্যে কোনো বড় প্রজ্ঞা নেই। ওর মধ্যে যেটা আছে, যেটুকু ওর মধ্যে বলবার মতো কথা আছে, সেটা হচ্ছে এক ধরনের ক্রাফটম্যানশিপ, যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই বিজ্ঞান আমাদের টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল, ক্যামেরা, এরোপ্লেন, এই সমস্ত দিয়েছে। সম্ভবত এরোপ্লেন এবং গাড়ি কথাটা থেকেই বেগ কথাটা আসে। কিন্তু ওই বেগ দেওয়ার বিনিময়ে ওই কতগুলো টুল, কতগুলো যন্ত্র, কতগুলো মেশিন, সেই মেশিনগুলো কাজের মেশিন, সেটা অস্বীকার করা যাবে না। সেই মেশিনগুলো আমাদের প্রয়োজন হয় বটে, কিন্তু সেই মেশিনগুলোকে বাদ দিয়ে বিজ্ঞান আর আমাদের কোনো বড় কিছু দেয়নি। জরুরি কিছু দিয়েছে, কিন্তু বড় কিছু দেয়নি। এইটাই এই রচনা যে লেখা হয়, রচনাগুলো তোমরা যদি জাস্ট ওই রচনাগুলো শিরোনামটা যদি আরেকবার একটু মন দিয়ে পড়বার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে এই কথাটা বলা আছে। আসলে আমরা কতগুলো লিস্ট শিখেছি, বিজ্ঞানের অবদান বলতে কতগুলো লিস্ট, টিভি, ফ্রিজ, মোবাইল, তার বাইরে আর কোনো বড় দার্শনিকতায় যে পৌঁছানো যায়, এটা কখনো আমরা শিখিনি ছোটবেলায়। এবং আমি বলতে চাই তোমাদের যে এই যে আমাদের না শেখা, এইটা যারা ক্ষমতা প্রিয় মানুষ, যারা জড়ত্বের উপাসক, তারা চান যে যাতে আমরা ওর বাইরে বিজ্ঞানকে আর না দেখি, বড় দার্শনিকতার জায়গা থেকে বিজ্ঞান চর্চাকে না দেখি, তাতে তাদের সুবিধা হয়। কেন সুবিধা হয় আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো, এই যে রচনা বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, টিভি, ফ্রিজ, এরোপ্লেন, মোবাইলের বাইরে আমার চারপাশের জগতে সত্যি বলতো বিজ্ঞানের আর কি প্রভাব আছে? তার একটা সরল উত্তর ছোটবেলাতেই আমাদের পই পই করে বলা উচিত ছিল, সেটা আমরা সবাই জানি, কিন্তু ওইভাবে বলা উচিত ছিল যে আজ থেকে ধরা যাক 50,000 বছর আগে, যখন মানুষের জীবনে এরকম কোনো উপকরণই ছিল না যা বিজ্ঞানের দাম সেই অর্থে, তখন মানুষ এবং বিশ্ব প্রকৃতির সবকিছুই ওই বিজ্ঞানের নিয়ম মেনেই চলত। এই কথাটা বারবার মনে করা জরুরি। তখনও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরত আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন মেনে। তখনও জীবন বিজ্ঞান বই ছিল না, পড়তো না কেউ, কিন্তু তখনও গাছ তার নিজের খাবার নিজে তৈরি করত সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তখনও
আমার যে নিউরোলজিক্যাল স্ট্রাকচার তা তার মতো করে চলতো, এবং তখনও এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ম্যাটার এবং এনার্জি, কোয়ান্টাম মেকানিক্সের যে কোর থিওরি, সেগুলো মেনেই চলত। আমরা জানতাম না, কিন্তু তাই বলে সেই সমস্ত চলা, সমস্ত প্রকৃতি, সমস্ত রিয়েলিটি বিজ্ঞানের আওতার বাইরের কোনো একটা সত্তা ছিল, এইটা না। এই কথাটা গোড়াকার কথা, কিন্তু এই কথাটা আমাদের বারবার স্মরণ করা দরকার যে কেবল আমার দৈনন্দিন জীবনের কতগুলো টুল, মেশিন, এইটা নির্মাণ করাই বিজ্ঞানের কাজ নয়। সেটা খুব ছোট কাজ, একটা বড় কাজ, সেইটা আমাদের বিশেষভাবে মনে করা দরকার। কিন্তু কি বড় কাজ? কাকে আমি বলছি বড় কাজ? কোনটাকে মনে করা দরকার? কোনটাকে আমি বলছি যে যারা ক্ষমতাবান, যারা জড়ত্বের উপাসক, তারা চান না যে আমরা জানি? কোনটা? বিজ্ঞান চেতনা বলতে আমি যা বোঝাতে চাই, তাকে আমি তিনটে ছোট ছোট কথায় ভাগ করতে চাই। আরো অনেক কথা বলা যায়, কিন্তু খুব বড় এখানে কথা বলার তো অবকাশ নেই, অনেকক্ষণ ধরে কথা বলার অবকাশ নেই। তিনটে কথায় আমি ভাগ করতে চাই যে কাকে বিজ্ঞান চেতনা বলে, ধাপে ধাপে কিভাবে বিজ্ঞান চেতনা, দর্শন, বিজ্ঞানের দর্শন, ফিলোসফি অফ সায়েন্স, এইটা ধাপে ধাপে কিভাবে আমাদের বড় সত্যের দিকে নিয়ে যায়, কিভাবে আমাদের জানলা দরজাগুলো খুলে যায়, কিভাবে অচলায়তনের যে পাঁচিল, সেই পাঁচিলগুলোয় আঘাত পড়ে, সেইটা আমি তোমাদের বলছি পরপর তিনটে কথা। প্রথম কথা হচ্ছে যে এই যে বিজ্ঞানের দর্শন, তা আমাদের শেখায় যে কে বলেছেন, কোন ব্যক্তি কোন একটা কথা বলেছেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ নয়। সত্যের বিচারে, সত্য অসত্যের বিচারে, ঠিক ভুলের বিচারে কোন ব্যক্তি কি বলছেন, এইটা গুরুত্বপূর্ণ নয়। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কি বলছেন, সেইটা। এখন এটা তোমার মনে হতে পারে যে এটা তো স্বাভাবিক কথা, অবভিয়াস কথা, কিন্তু তা নয়। তোমরা বুঝতে পারবে যে কে বলছেন, ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানের দর্শন আমাদের সেটাকে একটুখানি দূরে সরিয়ে রাখতে চায়। ধরো আইজ্যাক নিউটন এটা বলেছেন, অ্যালবার্ট আইনস্টাইন এটা বলেছেন, তো বলেছে, তাতে কিছু এসে যায়। তারা ভুলও বলতে পারে, 100 বার ভুল বলতে পারে, তারা ভুল বলেছে, তারা অনেক কিছু ভুল বলেছে। বিজ্ঞান এইভাবেই এগোয়, কম সত্য থেকে অধিকতর সত্যের দিকে তার ক্রমাগত যায়। নিউটনের যে ল অফ গ্র্যাভিটি, শতকের পর শতক ধরে, পরীক্ষার পর পরীক্ষায় তা সফল হয়েছে, কিন্তু তারপরে একটা সময় এসে 19 শতকের শেষের দিকে, 20 শতকের গোড়ায় বোঝা গেল যে কতগুলো জায়গা আছে, ছোট ছোট জায়গা আছে, যেখানে নিউটনের গ্র্যাভিটি ঠিক খাটছে না, ঠিক ঠিক মিলছে না, পরীক্ষার সঙ্গে তার যে থিওরি, তার যে ফর্মুলা, সেগুলো মিলছে না। ফলে আমাদের নতুন কোনো তত্ত্ব তৈরি করতে হবে। ফলে আইনস্টাইন এলো, ফলে রিলেটিভিটি এলো। তার জন্য নিউটন কিন্তু ছোট হয়ে যান না, তিনি তার জায়গায় একই রকম গৌরব নিয়ে, একই রকম মর্যাদা নিয়ে থাকেন। কিন্তু ওই যে বললাম, ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে নিউটনের যে বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, বা প্রিন্কিপিয়া সম্ভবত তার উচ্চারণ, আমি ভালো জানি না। প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার যে ওই মহাগ্রন্থ,
সেই গ্রন্থের শেষে নিউটন কি বলেছেন? নিউটন বলছেন যে এই যে গ্র্যাভিটি, এই যে মহাকর্ষ, তার সমস্ত অঙ্ক, তার থিওরি, সেটা নিউটন আমাদের প্রথমবার জানাচ্ছেন। আমরা প্রথমবার জানছি যে কিভাবে আমি পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, কিভাবে আপেল তলার দিকেই পড়ে, ওপর দিকে উঠে যায় না, কিভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই সমস্ত তিনি জানাচ্ছেন। জানানোর পরে তিনি একটা কথা বলছেন। তিনি বলছেন যে এই সমস্ত আমি বুঝতে পেরেছি, কিন্তু পৃথিবী আর সূর্য ধরা যাক 15 কোটি কিলোমিটার দূরের দুটো বস্তু, তারা টানছে, কি বলের দ্বারা টানছে সমস্ত জানি, কিন্তু কিভাবে টানছে, হাত নেই, পা নেই, দড়ি নেই, টানছে কি করে, মেকানিজমটা কি, টানার মেকানিজমটা কি, এইটা আমি জানি না। আইজ্যাক নিউটন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইন্ড ইন হিউম্যান হিস্ট্রি, তিনি তার মহাগ্রন্থের শেষে লিখছেন যে একটা জিনিস আছে যা আমি জানি না। আর তার সঙ্গে তিনি বলছেন যে আমি ভবিষ্যৎ পাঠকের প্রজ্ঞার উপরে এইটা ছাড়লাম। এই যে হাম্বলনেস, কিছু জিনিস আমার না জানাও থাকতে পারে, বস্তুত আছে। অনেক জিনিস আমি জানি না। জ্ঞান সমুদ্রের বালুচরে আমি কেবল নুড়ি কুড়োচ্ছি, একথা আক্ষরিক অর্থেই সত্য। একথা তিনিই বলতে পারেন যিনি জানেন জ্ঞান কত বড়, যিনি বলেন আমি সবই জেনে গেছি, সবই আমার জানা আছে, সবই ওই বইটায় লেখা আছে, ওই বইটায় লেখা আছে। তিনি আসলে সবকে জানেন না। আইজ্যাক নিউটন জ্ঞানী, এই জন্যই তিনি হাম্বল, তিনি বিনয়ী। তিনি স্পষ্ট করে বলতে পারেন এইটা আমি জানি না। ভবিষ্যতের মানুষ, আমারই উত্তরসূরি কেউ, সে জানবে, সেই জানা আমারই জানা হবে। তখন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু তাতে কিছু এসে যায় না। সমস্ত মানুষের জানা আমারই জানা। ফলে বিজ্ঞানের দর্শন আমাদের ব্যক্তিকে খুব অতিরিক্ত মূল্য দেওয়া, চেয়ারকে, পদকে, নামকে, মাথার মুকুটকে অতিরিক্ত মূল্য দেওয়া, এইটা বারণ করে। আর বুঝতেই পারছো, এইটা যদি বিজ্ঞানের দর্শনের প্রথম কথা হয়, তাহলে যারা ওই চেয়ার আঁকড়ে বসে থাকেন, পদ আঁকড়ে বসে থাকেন, নাম আঁকড়ে বসে থাকেন, মাথার মুকুটটাই যাদের আত্মপরিচয়ের মূল কথা, তারা তোমাকে কি সহসা এই কথাটা বুঝতে দেবেন? তারা তো বলবেনই যে বিজ্ঞান মানে হচ্ছে ওই কতগুলো মেশিন, তার বাইরে বিজ্ঞানকে তুমি আর চেনো, এটা তারা চাইবেনই না। বিজ্ঞানের দর্শনের, বৈজ্ঞানিক চেতনার দ্বিতীয় যে কথা, তিনটে কথা আমি বললাম, দ্বিতীয় যে কথা, সেটা সব জরুরি কথা। সেটা হচ্ছে আসলে তিনটে কথা ইন্টার রিলেটেড, এরকম নয় যে খুবই আলাদা আলাদা তিনটে কথা। কিন্তু এই দ্বিতীয় কথাটা হচ্ছে যে যাকে আমরা বলি সংশয়বাদ, সংশয়ী হওয়া। মানুষ, এই সংশয় মানুষের নিজস্ব অর্জন। দেখো, বিস্ময় খুবই একটা বড় কথা। মানুষ বিস্মিত হয়, সেটা খুবই জরুরি। বিস্ময় হারিয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না। কিন্তু বিস্ময় মনুষ্যতর প্রাণী যাদের আমরা বলি তাদেরও আছে, তাদেরও আছে। সংশয় নেই। সংশয় মানুষের নিজস্ব। কি, কেন, কিভাবে হল, এই প্রশ্ন মানুষের যুগ যুগ ধরে মানবতার যে জার্নি, তার নিজস্ব অর্জন হচ্ছে। কিভাবে হলো, কেন হলো, সন্তুষ্ট না হও। তুমি সন্তুষ্ট হও না, এটাই তোমার মানুষ হয়ে ওঠা একটা বড় প্রমাণ। কিছুতেই আমি সন্তুষ্ট হই। ধরা যাক আইনস্টাইন
1915 সালে বললেন যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তার 1915 সালের পেপার। সবাই মেনে নিল? কেউ মানে? আইনস্টাইন বলেছেন, তাতে কিছু এসে যায় না। গভীর সংশয় জ্ঞাপন করা হয়েছে। 1919 সালে তার যখন প্রথম একটা চলনসই প্রমাণ পাওয়া গেল, তারপরে সবাই মেনে নিল? মানে গভীর সংশয় জ্ঞাপন করা হয়েছে। আজও প্রতি মুহূর্তে আইনস্টাইনকে পরীক্ষায় বসতে হয়, প্রতি মুহূর্তে তাকে পরীক্ষায় পাশ করতে হয়। কোনো একটা পরীক্ষায় তার তত্ত্ব যদি ফেল করে, সেদিন তাকে বাতিল করতে বিজ্ঞানীরা পিছপা হবেন না। গোরা উপন্যাসে, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে পরেশবাবু বলে একটা চরিত্র আছে, তিনি একটা খুব অসামান্য কথা বলেছিলেন, আমার খুব প্রিয় কথা। তিনি বলেছিলেন যে বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। কোনো এক কালে, পুরাকালে, কোনো একদল মানুষের হাতে, একদল মুনি ঋষির হাতে সত্যের পরীক্ষা একবার হয়ে গিয়ে তারপরে চিরকালের মতো চুকে বুকে গেছে। একথা হতে পারে না, একথা সত্য হতে পারে। সত্যকে প্রত্যেক কালে, প্রত্যেক যুগে নতুনতর বাধার মধ্যে দিয়ে আবিষ্কৃত হতে হয়। বিজ্ঞানের যে সংশয়বাদ, বৈজ্ঞানিক সংশয়বাদ, তার এর থেকে ভালো সংজ্ঞা আর কেউ দিয়েছেন বলে আমি তো জানি না। বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। কি আশ্চর্য কথা ভেবে রাখ। বিশ্বাস না, বিরোধ ও বাধা, চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে। কেন আপনি এটা বললেন? কেউ তোমাকে বলল যে শনি গ্রহের কল্যাণে কারণে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে না। প্রথম যেটা পড়তে হবে, গভীরভাবে সংশয়ী হতে হবে এই স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট তুমি যদি প্রথম কখনো শোনো, গভীরভাবে, আমি অবিশ্বাস শব্দটা ব্যবহার করছি না, আমি সংশয় শব্দটা ব্যবহার করছি। ঘোর সংশয়ী হতে হবে। তারপর তাকে জিজ্ঞাসা করতে হবে, যিনি তোমাকে এই কথা বলেছেন যে তোমার খারাপ রেজাল্টের জন্য শনি গ্রহটি দায়ী। আহারে বেচারি, কি সুন্দর একটা গ্রহ, চমৎকার। সে যদি বেচারি জানতো যে সে এত কাণ্ড কারখানা ঘটিয়ে দিচ্ছে, ভালো লাগতো তার। কি চমৎকার, সৌরলোকের সবচেয়ে সৌন্দর্যময়ী গ্রহ, ওই বলয় সহ। সে নাকি ভারী দুষ্টু, সে কি সব কাউকে ফেল করিয়ে দেয়, কাউকে প্রমোশন তার জন্য হয় না। করতে হবে যে আপনি কিভাবে বলছেন। আপনি মানে শনি গ্রহের কি আমার 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 কাছ অব্দি এসে পৌঁছচ্ছে কি? সেটা কি তার কোনো গ্র্যাভিটি, তার 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 ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, তাহলে সেটার ওয়েভলেন্থ কত, তার ইন্টেন্সিটি কত? আপনি কি মেপেছেন? মাপলে তার রেজাল্ট কোথায়? কে সেই রেজাল্টটাকে রিভিউ করেছে? প্রতি মুহূর্তে তাকে প্রশ্ন করতে হবে। বলাই বাহুল্য যে প্রশ্ন করলে সে এর কোনো উত্তরই দিতে পারবে না, কিন্তু আমি বলছি আর কি, যে এই হচ্ছে সংশয়বাদ। সমস্ত কিছুকেই সংশয় করা, সমস্ত কিছুকেই প্রশ্ন করা, চোখ বন্ধ করে বিশ্বাস না করা। আমি জানি যে চোখের সামনে দেখি, আমি মানে আমার ইন্দ্রিয়কেও দেখো কিরকম, আমি যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমার রিয়েলিটিকে দেখি। বিজ্ঞানীরা একটা সময় সেই ইন্দ্রিয়কেও কেমন প্রশ্ন করতে, সংশয় করতে শুরু করেছেন। দেখো, এখানে একটু নিজেকেই সংশয় করা, কিন্তু কি ইন্টারেস্টিং দেখো। সত্যিই তো, আমি প্রতিদিন চোখের সামনে দেখছি যে সূর্যটা ঠিক পূব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তারাগুলো রাত্রিবেলা ওই একদিক থেকে আরেক দিকে যায়, চাঁদ আরেক দিক থেকে আরেক দিকে যায়, পৃথিবী মধ্যখানে বসে আছে আর সবাই তার চারপাশে ঘুরছে। এ তো আমার চোখে দেখা, প্রতিদিন আমরা দেখি। কিন্তু একদল বিজ্ঞানী, তাদের কারোর নাম কোপার্নিকাস, কারোর নাম গ্যালিলিও, কারোর নাম ব্রুনো, তারা এমনকি নিজের চোখে দেখাটাকেও তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেননি।
এইটা হচ্ছে বিজ্ঞানের দর্শনের দ্বিতীয় কথা। কিন্তু তুমি যদি এতখানি সংশয়ী হয়ে ওঠো, তুমি যদি এতখানি প্রশ্ন করতে শিখে যাও, নিশ্চয়ই বুঝতে পারছো যে কারুর কারুর অসুবিধা হবে। যেমন গ্যালিলিও কাউকে খুব অসুবিধায় ফেলে দিয়েছিল, যেমন ব্রুনো কাউকে খুব অসুবিধায় ফেলে দিয়েছিল। গ্যালিলিও যখন তার ছোট্ট টেলিস্কোপটা নিয়ে প্রথমবার আকাশের দিকে তাকালেন এবং দেখলেন যে বৃহস্পতি গ্রহ এবং তাকে কেন্দ্র করে 4টে উপগ্রহ ঘুরছে, তিনি বললেন এই তো পৃথিবীকেই কেন্দ্র করে সবাই ঘোরে, বাইবেলে যে এমন লেখা আছে এ কথা তো ঠিক নয়। এই তো উপগ্রহগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছে। ভারী অসুবিধা হয়েছিল লোকজন, সেই ইতিহাস তোমরা জানো, তার বিচার, তার শাস্তি। ফলে তোমরা যে সংশয়ী হবে, তোমরা যে প্রশ্ন করতে শিখবে, এইটা কারা চান না এবং কেন চান না সেটা তোমরা ভালোই বোঝো। ফলে আমাদের শিখতে হবে যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। ওর সঙ্গে আবেগের, সত্যের, দর্শনের, ভাবনার, বোধের, প্রজ্ঞার কোনো সম্পর্ক নেই। সফিস্টিকেটেড মিস্ট্রি, তাই তো, পপুলার বিলিফ, হ্যাঁ, বিজ্ঞান সম্পর্কে দেখবে সফিস্টিকেটেড মিস্ট্রি, তাই না? না, তা নয়। সমস্ত জ্ঞান চর্চা আসলে আমাদের ওই বললাম ছোট সত্য থেকে বড় সত্যের দিকে নিয়ে যায়, বিজ্ঞানও তাই নিয়ে যায়। যদি আমাকে 3 নম্বর পয়েন্টটা এবারে আমাকে যদি বলতে বলো, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিজ্ঞানের যে দর্শন, বিজ্ঞানের যে পাঠ বলতে আমি কতগুলো তথ্য জানা বলছি না। আমি ইলেকট্রনের ভর জানি, আমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানি, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঝটঝট করে কষে দিতে পারি, আমি শুধু সেই স্কিলটা বলছি। আমি বলছি তার অন্তর্নিহিত যে সত্য তাকে জানা, তার কথা বলছি। শুধু স্কিলটাকে খুব বড় করে দেখালে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে, আমিও দেখেছি যে বিজ্ঞানের তিনি হয়তো বিজ্ঞানের ছাত্র, গবেষক, কিন্তু তিনি হাতে দিব্যি আংটি করে ঘুরে বেড়ান, তার কোনো প্রশ্ন জাগে না। ফলে আমি কেবল কতগুলো তথ্য জানার কথা বলছি না, সেটা তো জরুরি, কিন্তু আমি তার বাইরে বড় যে সত্য তার কথা বলছি। বিজ্ঞান সেই আমাদের খুব সহজে যে সত্যের কাছে পৌঁছে দেয়, তৃতীয় যে সত্যের কাছে পৌঁছে দেয়, সেটা হচ্ছে যে এই যে ধরো তোমার আমার চারপাশের মানুষের সমাজ যে বিভাজনগুলো করে রেখেছে, ছোট বড়, ভালো মন্দের যে বিভাজনগুলো করে রেখেছে, সেই বিভাজনগুলোর অধিকাংশ যে শেষ পর্যন্ত বানিয়ে তোলা বিভাজন, সেই কথাটা বিজ্ঞান যত সহজে বলে দিতে পারে, অত সহজে বলা বেশ কঠিন। যেমন ধরো, যে মানুষটাকে আমি ছুঁই না, যার হাতে জল খাই না, যার ছায়া মানাই না, যার পাড়া আর আমার পাড়া আলাদা, সেই মানুষটার ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ যে একই। আমার কোনো অসুস্থতায় যদি আমাকে রক্ত দিতে হয়, তাহলে সেই রক্তের ভিতর দিয়ে তারই রক্ত যে আমার শরীরে প্রবেশ করতেও পারে। আর সেইখানেই যে সে আর আমি বড় সত্যে মিলে আছি। ওই যে তাকে ছুঁই না, এই ছোট অমিলকে নস্যাৎ করে দিয়ে, ভাসিয়ে দিয়ে, তার আর আমার রক্তের গ্রুপ, তাকে আর আমাকে বড় সত্যে মিলিয়ে দিতে পারে, এই কথাটা বিজ্ঞান যেমন সহজে ছোট করে 2 লাইনে বোঝাতে পারে, এটা সকলের পক্ষে একটু মুশকিল, এত সহজে বোঝানো একটু মুশকিল। ধরো ইভলিউশনারি বায়োলজি যাকে আমরা বলি, কত সহজে বিজ্ঞান আমাদের শেখায়, বারবার শেখানো উচিত।
যে শেষ পর্যন্ত আমরা সকলেই এক অর্থে সকলের আত্মীয় স্বজন। দেশভাগ, ধর্মভাগ, জাতিভাগ, চামড়ার রং, এই সমস্ত বিভাজন সত্ত্বেও আমাদের অনেক কাল আগে একটা কমন অ্যানসেস্টার ছিল কেউ, আমরা সবাই তার সন্তান। এই কথাটা বিজ্ঞান যেমন সহজে বোঝাতে পারে, আমাদের সমাজের যে সমস্ত উঁচু নিচু ভেদ, সেইটা যেমন করে সহজে সে তার মোকাবিলা করতে পারে। অন্য কোনো পদ্ধতিতে মোকাবিলা করতে গেলে অনেক আরেকটু পরিশ্রম করতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে তবু আমরা মোকাবিলা করতে পারলুম না কেন আজ পর্যন্ত? এই ব্লাড গ্রুপ যে সকলের সমান, আর আমাদের সকলেরই যে একটা কমন অ্যানসেস্টার আছে, ধরা যাক এই দুটো তথ্য আমাদের সকলের জানা সত্ত্বেও মোকাবিলাটা করতে পারলুম না কেন? কেন জাতপাতের বিভাজন এখনো রয়ে গেল সমাজে? তার কারণ ওই যে আগে বললাম যে বিজ্ঞানকে দেখতে শেখানোর যে উইন্ডোটা, যে ছোট ফাঁকটা যেখান দিয়ে আমাকে তাকে দেখতে বলা হয়েছে, সেই ফাঁকটা বড্ড সংকীর্ণ, সেই ফাঁকটাকে বড় করতে দেওয়া হয়। বিজ্ঞানের ক্লাসেও এটা হয়েছে, হওয়া উচিত ছিল না, হয়েছে। ধরো পিরিয়ডিক টেবিলের ক্লাস ছোটবেলায় আমরা শিখেছি যে কতগুলো এলিমেন্ট আছে, তাদের কিভাবে তারা পরপর তারা সেই পিরিয়ডিক টেবিলের ঘরগুলোতে তারা বসে আছে, তাদের অ্যাটমিক ওয়েট কত, অ্যাটমিক নাম্বার কত, এই সমস্ত শিখেছি, তাদের ইলেকট্রন কনফিগারেশন ইত্যাদি শিখেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই ক্লাসেই একবার এইটা বলা উচিত যে ওই পিরিয়ডিক টেবিলে খান 50 এলিমেন্ট নিয়ে তুমি তৈরি, আর ওই খান 50 এলিমেন্ট দিয়ে আমিও তৈরি। এক্স্যাক্টলি ওই 50টা এলিমেন্ট দিয়ে তুমি, আমি, আমরা সবাই তৈরি, ওইখানে কোনো ভেদ নেই। এই কথাটা তোমাকে আমাকে যত সহজে মিলিয়ে দিতে পারত, সেই মেলানোর কাজটা একটু কম পড়ে গেছে। কিন্তু তুমি যদি বিজ্ঞানের দর্শনে বিশ্বাস করো, ফিলোসফি অফ সায়েন্সে বিশ্বাস করো, তাহলে তুমি এই কথাটা বিশেষভাবে মনে রাখবে। শেষ পর্যন্ত ওই 50টা এলিমেন্ট দিয়ে তুমিও তৈরি, আমিও তৈরি। আমার সিংহাসন, আমার রাজমুকুট, আমার হাতের দণ্ড, এই সত্যটাকে কখনো ভোলাতে পারে না। দণ্ডের অধিকারী যারা, হাতে যারা সবসময় দণ্ড ধরে থাকেন, তারা চান না যে তুমি ওই কথাটা বারবার মনে করে রাখো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ভুললে চলবে না। আর একটা কথা, সেটা হলো যে জীবনানন্দ একটা কবিতায় লিখেছিলেন যে এইখানে জ্ঞান হতে বেদনার শুরু। বটি জ্ঞান আমাদের বেদনা দেয়, জ্ঞান আমাদের কেন্দ্রচ্যুত করে। ভেবে দেখো কি স্বস্তিময় একটা অবস্থান ছিল আমাদের এককালে, যখন আমরা জানতুম যে এই পৃথিবী হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র, আমরা সেই কেন্দ্রে বসে আছি এবং আমাকে কেন্দ্র করে সবকিছু ঘুরে বেড়াচ্ছে, চাঁদ তারা সূর্য আমাকে কেন্দ্র করে ঘুরছে। আমি জানতুম যে ওই যে আকাশের যে নীল ডোমটা, নীল যে গোলাকার বর্তুলাকার যে ব্যাপারটা মাথার উপরে তাকালে দেখা যায়, তার ঠিক ওপরেই বসে আছেন ঈশ্বর। কেমন একটা স্বস্তিময় অবস্থান ছিল, তাই না? নিরাপদ, নিরাময় একটা অবস্থান। কিন্তু জ্ঞান আমাদের সেই নিশ্চিন্ত অবস্থানটা থেকে ক্রমাগত দূরে সরিয়ে নিচ্ছে। ক্রমাগত আমরা জানছি যে পৃথিবী
সৌরলোকের কেন্দ্রে নেই, সূর্য আছে কেন্দ্রে। 8-9টা গ্রহের একটা মামুলি গ্রহ পৃথিবী, ছোট। সূর্য এই মিল্কি ওয়ের কেন্দ্রে নেই, খুবই যাকে বলে আউটস্কার্ট, যাকে বলে নিতান্ত একটা শহরতলিতে আছে। মিল্কি ওয়ে যদি একটা রাজ্য হয়, একটা পরিসর হয়, তার খুবই দূরবর্তী একটা শহরতলিতে এই সৌরলোকের বাস। এই মিল্কি ওয়েও মহাবিশ্বের কেন্দ্রে নেই, সে আর 5টা গ্যালাক্সির মতো একটা গ্যালাক্সি মাত্র। এমনকি আজকাল কেউ কেউ এরকমও বলেন, অবশ্য ঠিক প্রমাণ হয়নি, কিন্তু বলেন যে সম্ভবত এই মহাবিশ্ব অন্য অনেক মহাবিশ্বের একটি মাত্র পার্ট মাত্র, মাল্টিভার্স। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমাদের যে সেই স্বস্তিময় কেন্দ্রীয় অবস্থান, তা আমরা নিজেরা হাতে করে আমরা ভেঙেছি। কি আশ্চর্য মানুষ! স্বস্তিতে থাকতে চায় না, শান্তি চায় না, আরাম চায় না, যন্ত্রণাই চায়। এইখানে জ্ঞান হতে বেদনার শুরু, এই বেদনাকেই সে চায়। কি আশ্চর্য মানুষ! এই বেদনার জন্য, এই স্বেচ্ছাবৃত বেদনার জন্য মানুষ হিসেবে তুমি খালি গর্বিত হও। আমি তো গর্বিত হই, কিন্তু এই যে ক্রমাগত কেন্দ্রচ্যুত হওয়া আমাদের, এতে মানুষ হিসেবে তোমার বা আমার সামগ্রিকভাবে মানবতার গৌরবহানি হয় না। কিন্তু এ আমাদের গৌরব যে আমি নিজেই নিজেকে কেন্দ্রচ্যুত করতে পারি, এটা আমার গৌরব। আমি এই জানা, প্রতিদিনের জানা, উইল ডুরান্ট বলে একজন সাহিত্যিক আছেন, তিনি একটা চিঠি লিখেছিলেন পৃথিবীর বিভিন্ন মানুষকে, বিভিন্ন যাদেরকে বুদ্ধিজীবী বলি, ইন্টেলেকচুয়ালস, তাদেরকে তিনি একটা চিঠি লিখেছিলেন, উইল ডুরান্ট। তার মধ্যে একজন রবীন্দ্রনাথ, রাসেল, গান্ধী এবং আরো অনেককে তিনি লিখেছিলেন। তাতে তিনি লিখেছিলেন যে এই যে জানছি আমরা জানছি যে আমরা এই যে প্রতিদিন আমরা কেন্দ্রচ্যুত হচ্ছি, এই যে জানছি যে আমরা এই পৃথিবী সবকিছু কেন্দ্রে নেই, এই যে জানছি যে আমি ঈশ্বর আমাকে নিজের হাতে বানিয়ে এই পৃথিবীতে পাঠাননি, আমি কিভাবে ইভলিউশনের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, এই যে জানছি যে আমার যে জন্ম, এই জন্ম নিতান্ত একটা চান্স মাত্র, না জন্মাতেও পারতাম। একটা বিশেষ মুহূর্তের একটা বিশেষ প্রক্রিয়ায় আমি জন্ম হয়েছে, ওই মুহূর্তটা একটু এদিক ওদিক হলেই আর আমি বলে কেউ থাকতো না। এই যে যন্ত্রণা, এই যে কান্না, এটাকে আপনারা কিভাবে দেখেন? আপনাদের যে বিশ্বাস, আপনাদের যে মঙ্গলময়তার ধারণা, এই ধারণার সঙ্গে এটাকে কি করে মেলান? এরকম তিনি একটা খুবই আর্ত প্রশ্ন করেছিলেন উইল ডুরান্ট বিভিন্ন মানুষের কাছে। তারা কি উত্তর দিয়েছিলেন সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। জ্ঞান আমাদের সেই আর্তিময় কিছু কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় বটেই, কিন্তু সেই সঙ্গে এও ঠিক যে ওই বেদনা আমাকে গৌরবান্বিত করে। আমি একজন তুচ্ছ মানুষ, 60, 70, 80 বছরের আমার জীবন, কিন্তু আমি জানি এই পৃথিবীর জীবনকালের পূর্ণাঙ্গ ইতিহাস আমি জানি। 450 কোটি বছর আগে সে কিভাবে জন্ম হয়েছিল, পৃথিবীর কিভাবে জন্ম হয়েছিল, আমি একজন তুচ্ছ মানুষ জানি। 600 বা 650 কোটি বছর পর কিভাবে তার মৃত্যু হবে, আমি আজকে বসে একজন তুচ্ছ মানুষ জানি। স্টিভেন ওয়ানবার্গ বলে একজন বিজ্ঞানী আছেন, নোবেল লরিয়েট বিজ্ঞানী, খুবই শ্রদ্ধেয় একজন বিজ্ঞানী। তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফার্স্ট 3 মিনিটস।
এটা হচ্ছে বইটার নাম। প্রথম 3 মিনিট। কোন প্রথম? আমার জীবনের প্রথম 3 মিনিট না, ধরা যাক এই বছরের প্রথম 3 মিনিট না, মানুষের সভ্যতার প্রথম 3 মিনিট তাও না, এই পৃথিবীর প্রথম 3 মিনিট তাও না। একজন মানুষ, তিনি একটি বই লিখছেন, বইটার নাম প্রথম 3 মিনিট, এবং সেই প্রথম 3 মিনিট হচ্ছে এই গোটা মহাবিশ্বের প্রথম 3 মিনিটের গল্প। যখন টাইম সৃষ্টি হচ্ছে, যখন স্পেস সৃষ্টি হচ্ছে, সেই আদিতম প্রথম 3 মিনিটের গল্প তিনি লিখছেন তার একটা বইতে, যার নাম ফার্স্ট 3 মিনিটস। এটাই যদি আমি খানিকটা প্রথমত রোমাঞ্চিত না হই, ওই যে আবেগ নেই না কি যেন একটা বলে না, নিয়েছে বেগ এবং কেড়ে নিয়েছে আবেগ, এই বইটা হাতে নিয়ে আমার অন্তত পাঠক হিসেবে আবেগের কোনো অভাব হয় না। কি মহিমান্বিত মানুষ যে সে সময়েরই প্রথম 3 মিনিট, যেখান থেকে সময়ের শুরু, সেইটাকে সে জেনেছে। আমি সেই পরমকে জেনেছি, এত বড় কথা বলছি না, কিন্তু আমি যা জেনেছি এইটুকু সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে, আমার এই ছোট্ট মস্তিষ্কটা দিয়ে, সেইটাও বড় কম কথা না। ফলে আমি রোমাঞ্চিত হতে আমার একটুও বাধে না। বিজ্ঞান আমাকে প্রতিনিয়ত রোমাঞ্চিত করে। যখন আমি জানতে পারি যে ওই যে এলিমেন্টগুলো, যে 50টা এলিমেন্ট দিয়ে আমি তৈরি, আমি এটা অন্যত্র লিখেছি, বা অনেকেই লিখেছেন, মানে আমি লিখেছি বললে খুবই বাড়াবাড়ি হয়, অন্যরা লিখেছেন আমি তার থেকে টুকেছি, এটা বলা যেতে পারে। এই যে 50টা এলিমেন্ট দিয়ে আমি তৈরি, এই 50টা এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন তৈরি হয়েছিল আজ থেকে 1380 কোটি বছর আগে, বিগ ব্যাং এর সময়, এই ইউনিভার্স সৃষ্টির সময়, এবং বাকি আর সমস্ত এলিমেন্ট তৈরি হয়েছে কোনো না কোনো মৃত তারার পেটের ভিতরে। যে মুহূর্তে আমি এই মহাবিশ্বের সঙ্গে নিজেকে সংযোগ করে দেখতে পারি, যে মুহূর্তে আমি বুঝতে পারি যে আমি সত্যি কোনো না কোনো মৃত তারার সন্তান, আবেগের তো কোনো কমতি আমার হয় না। বিজ্ঞান আমাকে এরোপ্লেন দিয়েছে কিনা এইটা আমার কাছে আর গুরুত্বপূর্ণ থাকেই না। বিজ্ঞান আমাকে কতগুলো আলোর ঝলকানি এনে দেয়। মানুষ হিসেবে আমি গর্বিত হয়ে উঠি যে একজন মানুষ, তিনি একটি বই লিখতে পারেন যার নাম ফার্স্ট 3 মিনিটস। এ আমারই গর্ব, আমারই পুরস্কার, তার নোবেল পুরস্কার পাওয়া আমারই পুরস্কার, আমারই পাওয়া। ফলে বিজ্ঞান আমাদের কেন্দ্রচ্যুত করে, আমাদের বেদনা জাগায়, একদম হৃদয় খুঁড়ে খুঁড়েই আমরা বেদনা জাগিয়ে তুলি, কিন্তু সেই বেদনা আমাদের আলো দেয়। কিন্তু জরুরি কথাটা তারপরে হচ্ছে যে এই যে কেন্দ্রচ্যুত হওয়ার স্বেচ্ছা নির্বাচিত প্রসেস, এইটা যারা ওই কেন্দ্রেই বসে থাকতে চান তারা কি পছন্দ করবেন? যারা সবসময় কেন্দ্রেই বসে থাকতে চান, কেন্দ্র থেকে একটু সরলেই যাদের অস্তিত্বের সংকট ঘটে যায়, কোন একটা সিংহাসন, কোন একটা রাজমুকুট, কোন একটা দৈবী পরিচয়, যাদের আত্মপরিচয় শেষ কথা, তারা কি চাইবেন যে তুমি এইটা জানো যে বিজ্ঞান আমাদের কেন্দ্রচ্যুত করে? কেন্দ্রচ্যুত হওয়াই আসলে বিজ্ঞানের দর্শনের একটা খুব জরুরি কাজ। প্রশ্ন করাই বিজ্ঞানের দর্শনের একটা খুব জরুরি কাজ। ব্যক্তি মানুষের যে হ্যালো
তার যে বিভা তাকে অস্বীকার করা, বা অস্বীকার যদি নাও বলি, তাকে অন্তত সর্বোচ্চ মূল্য না দেওয়া, এইটা বিজ্ঞানের দর্শনের একটা জরুরি কাজ। এইটা তুমি শেখো। এইটা কি তিনি চাইবেন, যিনি আসলে তোমাকে নিয়ন্ত্রণ করতে চান, তার লাঠি দিয়ে, তার বন্দুক দিয়ে, তার লাগাম দিয়ে, যিনি তোমাকে পুতুল ভাবেন, যিনি তোমাকে পুতুল নাচের মতো করে নাচাতে চান? তিনি কি চাইবেন যে এই দর্শনগুলো তুমি বোঝো, শেখো, তুমি তর্জনী তুলতে শেখো, তুমি প্রশ্ন করতে শেখো? তিনি চাইবেন না বলেই তিনি চান যে তুমি ওই দৈনন্দিন জীবনে বিজ্ঞান ওইটা দিয়ে আটকে থাকো বাবা। হ্যাঁ, তুমি এরোপ্লেন আর ওই মোবাইল ফোনেই সন্তুষ্ট থাকো, এর থেকে বেশি কথা আর ভাবতে যেও। বিজ্ঞানকে যন্ত্র পর্যন্ত ভাবো, যন্ত্রের বাইরে মানুষের সঙ্গে, তার আত্মার সঙ্গে, তার অস্তিত্বের সঙ্গে, তার বিজ্ঞানের যে গভীরতর সম্পর্ক, তা নিয়ে বাপু বেশি কথা, বেশি চিন্তা ভাবনা করতে যেও না। এইটা তারা ভাবেন। সেই জন্যই তারা চান না বলেই তোমাকে, এই যাকে আমি বলছি বৈজ্ঞানিক সত্য, সেই জন্য আমি যুক্তিবাদ কথাটা না বলে আমি ওই বিজ্ঞান চেতনা কথাটা বললাম, কেননা বিজ্ঞান আমাদের এইগুলো ধাপে ধাপে শেখায়। এইটা তোমাদের আমি এই সময়ে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের এই জন্যই বললাম যে চারপাশের সময়টা ক্রমাগত এই যে সত্য, এই যে প্রশ্নময়তা, তাকে ঘুলিয়ে দিতে চায়। সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। সমাজের বুকে নিরন্তর প্রশ্নকে, সংশয়কে জাগিয়ে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কোনোদিন ছিল না, আজকে আরো বেশি করে নেই। এইটুকুই আপাতত আজকে তোমাদের সঙ্গে বলবার কথা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিশ্চয়ই শিগগিরই আমাদের আবার দেখা হবে। ঠিক আছে।